স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। মাধ্যমিক গণিতের নাম হচ্ছে অনুপাত সমানুপাত। অর্থাৎ আজকের ভিডিওতে তোমরা এইখান থেকে যে অঙ্কগুলো শিখতে চলেছো তার নাম হচ্ছে অনুপাত সমানুপাত, যেটা তোমাদের বইয়ের 5 নম্বর চ্যাপ্টার রয়েছে। তো মূলত আমরা আজকের এই প্রথম ফার্স্ট ভিডিওতে কি করবো, অর্থাৎ প্রথম এই ফার্স্ট ভিডিওতে এই অনুপাত সমানুপাত অঙ্কগুলো করার জন্য যত কিছু প্রয়োজন আছে, ফর্মুলা হতে পারে বা সেগুলো ওয়ার্কশিট হতে পারে, সমস্ত কিছু আমরা কিন্তু ডিটেলস এ দেখবো, যাতে করে এই চ্যাপ্টারে কোনো অসুবিধা তোমাদের না হয়। আর আমি সৃজনশীল করেছি তোমাদের সামনে, তোমাদেরকে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোকে সুন্দরভাবে বলে দেওয়ার জন্য এবং তোমাদেরকে গুছিয়ে অঙ্কগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটাকে আমরা আরো সুন্দরভাবে রেডি করি, যাতে করে আমাদের এই চ্যাপ্টারে কোনো সমস্যা না থাকে। সো লেটস এন্টার ইনটু দ্য টপিক। তো দেখো, মূলত আমরা এখানে যে কাজটা করব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুপাত সমানুপাতকে ইংরেজিতে বলা হচ্ছে রেশিও এন্ড প্রপোর্শন। তো আমরা প্রথমত বেসিক আইডিয়া থেকে জানবো যে আসলে অনুপাত বলতে কি বোঝায়। প্রথম যে আইডিয়াটা আমাদেরকে জানতে হবে, আচ্ছা এখানে যদিও প্রশ্ন নাম্বার লেখা আছে, তো কোনো ব্যাপার না। তো প্রথম যেটা হবে সেটা হচ্ছে অনুপাত আসলে কি। অনুপাত ও সমানুপাত বলতে আসলে কি বুঝি সেটা আগে আমরা বুঝবো। তো অনুপাত বলতে বোঝায় যে সমজাতীয় সমজাতীয় রাশির তুলনা, রাশির তুলনা। তার মানে অনুপাত হতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেগুলো কি হবে, সমজাতীয়, অর্থাৎ একই রকমের যে রাশিগুলো থাকে সেগুলোর মধ্যে যদি আমরা তুলনা করতে পারি, তখনই সেটাকে আমরা বলে থাকবো কি, তখনই সেটাকে বলে থাকবো আমরা অনুপাত। বোঝা গেছে? তাহলে এখন এই অনুপাতটা আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। গণিতের ভাষায় যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে দুটো জিনিস যদি নিয়ে, একটা সংখ্যা নিয়েছি এ, অপর একটা সংখ্যা যদি বি নেওয়া হয়ে থাকে, তাহলে এ আর বি এই সংখ্যা দুটোকে আমরা অনুপাত আকারে লিখতে পারবো। কখন? যদি তাদের মাঝে এই যে একটা সাইন দিয়ে দিলাম দুটো ফোঁটা, এটাকে বলা হয় ইজ টু। কি বলবো আমরা? ইজ টু। অথবা বাংলাতে বললে আমরা কি বলবো? অনুপাত, বা ইংরেজিতে রেশিও। তো এখন এই যে is to এবং এই যে a রয়েছে এবং এখানে যে b রয়েছে, এইটাকে আমরা কি বলবো? এটাকে বলবো পূর্বপদ। পূর্বপদ। দেখো, তার মানে এটা হচ্ছে কি পূর্বপদ এবং বিটা হচ্ছে কি উত্তর পদ। তাহলে আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি এখানে কি বলতে চাইছে, অনুপাত বলতে মূলত বোঝায় যে সমজাতীয় রাশির মধ্যে তুলনা। এখন তুলনা কিভাবে হয়? একটা রাশির মধ্যে তুলনা কখন করা যায়? তুলনা করতে মিনিমাম দুটো জিনিস লাগে, তাই তো? দুটো জিনিস। আমি যদি বাস্তব উদাহরণ দিই, বাস্তব উদাহরণের ক্ষেত্রে বলতে পারি, ধরো জামার সাথে তুলনা করছি। জামা, জামা। তো আমি তুলনা করতে গেলে কি প্রয়োজন? আমার জামাটা কেমন আর তোমার জামাটা কেমন, তার মানে দুটো জামার মধ্যে তুলনা করব। এটা তুলনা করা যায়। আবার দুটো মোবাইল, আমার কাছে মনে করো একটা মোবাইল আছে, তোমার কাছে একটা মোবাইল আছে। তো দুটো মোবাইল যদি থাকে তাহলে দুটো মোবাইলের মধ্যে আমরা নিশ্চয়ই তুলনা করতে পারবো। হ্যাঁ, দুটো মোবাইল, কার মোবাইলটা ভালো কার মোবাইলটা খারাপ। তো এইরকম যদি সমজাতীয় মানে একই রকম জাতীয় জিনিস হয়ে থাকে, তাদের মধ্যে যদি আমরা তুলনা করতে চাই, তাহলে আমি সেটাকে অনুপাত আকারে লিখতে পারি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অঙ্কের সময় কিন্তু আমরা এইগুলো মোবাইল ফোন বা জামা এসব নিয়ে না করলেও আমাদেরকে সংখ্যা নিয়ে করতে হবে। সেই সংখ্যাটা কি? এ ইজ টু বি। অর্থাৎ দুটো যদি নেওয়া হয় তাহলে প্রথমটাকে যদি আমরা নিই এ, পরেরটাকে যদি বি নিই, তাহলে প্রথম যে রয়েছে এই সংখ্যাটাকে আমরা কি বলে থাকবো? পূর্বপদ। প্রথম সংখ্যাটাকে আমরা বলবো পূর্বপদ এবং দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো উত্তরপদ। তাহলে প্রথমটাকে পূর্বপদ, পরেরটাকে আমরা বলে থাকবো উত্তরপদ। এখন এর মাঝে যে এই দুটো সাইনের চিহ্ন আছে বা দুটো ফোঁটা দেওয়া আছে, এইটাকে আমরা পড়ি ইজ টু দিয়ে অথবা অনুপাত হিসেবে। হয় ইজ টু বলি অথবা অনুপাত বলি। তাহলে এটাকে বলবো এ ইজ টু বি। অর্থাৎ একটা অনুপাতকে কিভাবে আমরা লিখতে পারি এবং সেই অনুপাতের মাধ্যমে কিভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারি সেটা আমরা এবার জানবো। তাহলে আমরা লেখা যখন শিখলাম, এখন আমাদের কাজ কি হবে? এখন এই যে পূর্বপদ উত্তরপদ, এখান থেকে বেসিক একটা আইডিয়া, এটা তোমাদের বইয়েও দেওয়া আছে, আমরা যদি ভালো করে দেখার চেষ্টা করি, তোমরা দেখো এখানে তোমরা ভালোভাবে দেখতে পাবে যে এখানে বলছে যে একটি রাশির কোয়ান্টিটি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো অনুপাত।
মোট কথা বলতে গেলে একটা রাশি এবং অপর একটা সমজাতীয় রাশি সেটা কত গুণ বা কত ভাগ, অর্থাৎ মোট কথা বলতে গেলে আমরা যেটা জানলাম যে সমজাতীয় রাশির মধ্যে যদি তুলনা করার চেষ্টা করা হয় তখন সেটাকে আমরা বলে থাকবো অনুপাত। নেক্সট, এখন আমরা যদি বোঝাতে চাই যে কোনটাকে কি বলে তাহলে আমরা বলবো, দেখো আমরা a:b এবং b নট ইকুয়াল টু 0 যদি নেওয়া হয়ে থাকে তাহলে বাস্তব সংখ্যা দুটো অনুপাতের মান হবে a:b। a:b। তাহলে এখন যদি আমরা অন্যটাই যাই, দেখো এখানে বলেছিলাম a:b। আবার এখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে যখন a ইজ টু আই মিন দেখো a is to b যখন আমরা লিখবো a is to b, এটাকে আমরা লিখতে পারি a বাই b আকারে। যখন a is to b আমরা লিখতে পারবো তখন এটাকে আমরা কি হিসেবে লিখবো, a বাই b আকারে। ঠিক আছে, তাহলে উপরে কোনটা আছে, উপরে আছে পূর্ব পদ যেটা আমরা পড়েছি, আর নিচে কোনটা আছে, নিচে আছে উত্তর পদ। তাহলে পূর্ব পদ এবং উত্তর পদ এখানে রয়েছে। এখন লক্ষ্য করো যে এখানে কি করে পড়া হয়, এটা পড়ার যে নিয়মটা সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে। বলছে এটা পড়া হয় a অনুপাত b হিসেবে। তার মানে a is to b যদি দেওয়া থাকে তাহলে সেই a is to b টাকে আমরা পড়বো কিভাবে, পড়তে হবে a অনুপাত b। আদারওয়াইজ আমাদের জন্য আরো একটা পদ্ধতি রয়েছে, সেটার নাম আমরা কি বলবো, সেটা হচ্ছে a is to b। আমরা ইংরেজিতে পড়লে ইংরেজিতে পড়বো অথবা বাংলায় পড়লে বাংলা, যেমনটা আছে সেভাবে আমরা বলতে পারি। নেক্সট, আমাদেরকে যদি আরেকটা কথা মাথায় রাখার চেষ্টা করতে হয় তাহলে সেটা হচ্ছে যে a is to b তো রয়েছে, সেই a is to b এর a is to b এর পূর্ব পদ বলা হচ্ছে কি a কে। a নামে যে পদটা রয়েছে সেই a পদটাকে আমরা কি বলবো, পূর্ব পদ। এবং যে বি নম্বর পদটা রয়েছে সেই বি পদটাকে আমরা কি বলে থাকবো, বি পদটাকে আমরা বলে থাকবো উত্তর পদ। কারণ বি কে আমরা কি বলবো, উত্তর পদ। তাহলে প্রথমটা হচ্ছে পূর্ব পদ আর পরেরটা হচ্ছে উত্তর পদ। যদি আমরা লিখি এটা হচ্ছে পূর্ব পদ আর বিটা হচ্ছে উত্তর পদ। এটাকে লেখা হচ্ছে কি a অনুপাত b বা a বাই b আকারে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে এই যে আমরা ধ্রুবক আকারে লিখতে পাচ্ছি কিভাবে লিখছি সেটা আমরা জাস্ট আরেকবার দেখে নিই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো a is to b এটাকে আমরা লিখতে পারি a বাই b। এখন এখান থেকে আমরা একটা ধ্রুবক ধরে নিব। কি ধরে নিব, ধ্রুবক। আচ্ছা, সিমিলার তোমাদের বইয়েও দেখো দেওয়া আছে এখানে এই যে, অর্থাৎ এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব যে a is to b এর ক্ষেত্রে যদি আমি গুণ করি বা ভাগ করি, এখানে কি বলা হয়েছিল প্রশ্নটা, কতগুলি গুণ বা কত গুণ বা কত ভাগ করা হয়েছে। তো এখন গুণ ভাগ কি করে করা হচ্ছে সেটাই আমাদেরকে বিস্তারিত করে দেখানো যাবে। আচ্ছা, নেক্সট, তাহলে এখানে লক্ষ্য করো আমি এটাকে এখন আপাতত মুছে দিচ্ছি। আমাদের দেওয়া আছে যে a is to b, a আই মিন আমাদের যেটা দেওয়া আছে a is to b, আমরা এটাকে কি আকারে লিখতে পারি, a বাই b। এখন আমি চাইছি যে এটা গুণ হয় কিনা দেখার জন্য, তাহলে গুণের জন্য কি করব, গুণ করতে হবে। তাহলে ছিল a বাই b আগে থেকে ছিল, উপর নিচে যদি আমি গুণ করে দিই, কত দিয়ে গুণ করবো, দেখো k দিয়ে গুণ করে দিলাম, উপরে গুণ নিচে গুণ, তাহলে k দিয়ে গুণ করলে কি হবে, ak বাই bk। তাহলে ak বাই bk সমান যা ছিল সেটাই কিন্তু থেকে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, a is to b। ঠিক আছে, আবার দেখো a বাই b আগে থেকে ছিল, যদি আমরা প্রত্যেকটাকে ভাগ করতে চাই তাহলে ভাগটা কি করে করবো, ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে কিন্তু তোমাদের সুবিধা হবে। a বাই b রয়েছে, তাই প্রত্যেকটাকে যদি ভাগ করতে চাই তাহলে আমি কি করবো, a বাই k, b বাই k। তাহলে ভাগ করে দিলে কি হবে, a বাই k ইন্টু b বাই k। আর এখানে যে কেটা কেটে আবার কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এখন আমাদের কাজ কি হবে, এই কে কেটে দিলে আবার a বাই b কিন্তু পড়ে থাকছে। তার মানে যেটা ছিল সেটার সাথে গুণ করো বা ভাগ করো, অনুপাত কিন্তু একই রকমের হয়ে থাকে। বুঝতে পেরেছো, আশা করি বুঝেছো। দেখো এখন আমরা কি করব, এই যে একটা অনুপাতের উদাহরণ নিই যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে বলছে 3:2 অনুপাতকে 2 এবং 3 কে কি বলা হয় সেটা উল্লেখ করো। তাহলে এই প্রশ্নটা যদি ভালো করে দেখি যে 3:2 অনুপাতের যে প্রথমটা রয়েছে সেটা হচ্ছে কি, প্রথমটা রয়েছে 3, তাহলে 3টাকে আমরা কি বলবো, এই 3টাকে আমরা বলবো পূর্ব পদ। এবং শেষে যে 2টা রয়েছে এই 2টাকে আমরা কি বলবো, 2টাকে আমরা বলবো উত্তর পদ, উত্তর পদ। দেখা গেল, তাহলে
পূর্বপদ উত্তরপদ সম্পর্কে আমাদের কিন্তু একটা ধারণা হয়ে গেল। এখন নেক্সট যে কাজটা আমরা করতে পারি যে পূর্বপদ এবং উত্তরপদের ক্ষেত্রে বৈষম্যানুপাত, সাম্যানুপাত কি, বৈষম্যানুপাত কি এবং গুণ অনুপাত কি, লঘু অনুপাত কি, সেগুলো আমরা বিস্তারিত এখন জানবো। এই জানার জন্য আমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা একটু এটা কপি করে নিই, তাহলে আমাদের একটু ভালো হবে। নেক্সট পেজটা, আচ্ছা দেখো, তাহলে অনুপাত সমানুপাতের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, যে আমরা যখন চিন্তা করব যে একটা অনুপাত লিখেছি a is to b, তাহলে এটা কি পেয়েছি, a by b লেখা যায়। এখন এই এটাকে আমরা কি বলে থাকি, এটাকে বলি পূর্ব পদ। আচ্ছা, বিটাকে কি বলি, বিটাকে বলি উত্তর পদ। এখন এই পূর্ব পদ এবং উত্তর পদের মধ্যে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি এই পূর্ব পদ এবং উত্তর পদ a বাই বি, এ ইজ টু বি যেটা আমরা লিখেছি সেটা যদি সমান হয়ে যায়, অর্থাৎ এ সমান যদি বি হয়ে যায়, দুটোই যদি সমান হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো, এটাকে বলবো সাম্যানুপাত। কি বলবো এটাকে আমরা, সাম্যানুপাত। যদি দুটো সমান হয়ে যায় তখন সেটাকে বলবো সাম্যানুপাত। আচ্ছা দেখো, আবার a is to b equal to a by b যে আমরা লিখছি, a not equal to b যদি হয় তখন এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বৈষম্যানুপাত। এটাকে কি বলা হচ্ছে, বৈষম্যানুপাত। তার মানে a বাই b যদি থাকে তাহলে একরকমের হচ্ছে a বাই b হলে, এবং a ইকুয়াল টু b যদি হয় তাহলে সেটাকে আমরা সাম্যানুপাত বলবো, এবং a is to b a বাই b যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে বৈষম্যানুপাত হবে। কেমন জিনিস, একটা করে উদাহরণ দিই তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। যেমন আমি এখানে লিখলাম 1:1 অথবা 4:4। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো a এবং b পূর্বপদ এবং উত্তরপদ দুই ক্ষেত্রে কি আছে, দুই ক্ষেত্রে আছে 1, তার মানে দুই ক্ষেত্রে কি আছে, এটা সমান রয়েছে। আবার এখানে দেখো 4:4, 4:4 মানে কি পূর্বপদ এবং উত্তরপদ দুটো কি আছে, সমান রয়েছে। তো যেহেতু সমান তার মানে এটাকে আমরা কি হিসেবে ডিনোট করবো, এটাকে আমরা লিখতে পারি এটা হচ্ছে সাম্যানুপাত। আচ্ছা নেক্সট, এখন a বাই b যদি হয় তাহলে 1:3 লিখতে পারি অথবা 4:2 লিখতে পারি। তাহলে প্রথমটার কথা যদি আমরা চিন্তা করি, প্রথমকার কথা চিন্তা করলে তোমরা দেখতে পাচ্ছ কি আছে, যে 1:3। তাহলে প্রথমটাকে আমরা কি বলবো, পূর্বপদ, পরেরটাকে আমরা কি বলবো, উত্তরপদ। এখন এই পূর্বপদ আর উত্তরপদ দুটো কি সমান, না, যেহেতু সমান নয় তার জন্য এটাকে আমরা কি বলে থাকবো, এটাকে আমরা বলবো বৈষম্যানুপাত। যেহেতু দুটো সমান নয় এই জন্য এটাকে আমরা বলে থাকবো বৈষম্যানুপাত। বোঝা গেল? আচ্ছা নেক্সট, আবার একই রকম ভাবে দেখো 4:2, তো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে 4 মানে কত, 2 into 2, আর এখানে 2 into 1। তো দুই পাশের দুই দুই যদি আমরা কেটে দিই পড়ে কত থাকবে, 2:1। তারপরেও দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু মিলছে না, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2 আছে একদিকে আর একদিকে রয়েছে 1, তার মানে দুটো কি কখনোই মিলছে না। অর্থাৎ যেহেতু মিলছে না তাহলে সেটাকে আমরা কি বলবো, বৈষম্যানুপাত হিসেবে উল্লেখ করবো। ঠিক আছে? আচ্ছা, এখন এই বৈষম্য অনুপাতকে আমরা আমাদের বোঝার সুবিধার জন্য দুই ভাগে ভাগ করেছি। একটাকে বলা হচ্ছে লঘু অনুপাত, লঘু অনুপাত, একটা লঘু অনুপাত, আর অপরটাকে আমরা বলবো গুরু অনুপাত, গুরু অনুপাত। তাহলে একটা হচ্ছে লঘু অনুপাত, একটা হচ্ছে গুরু অনুপাত। যদি এমনটা হয় তাহলে কি জিনিসটা, দেখো লঘু অনুপাত বলতে বোঝায় যদি উপরের দিকটা আমরা জানি যে উপরে আমাদের কি থাকে, a is to b আমরা যদি লিখি তাহলে a by b হয়, তাই তো? এখন যদি এখানে a এর মানটার থেকে b এর মানটা বড় হয় তাহলে আমরা সেটাকে বলবো কি, লঘু অনুপাত। a এর থেকে b টা যদি বড় হয়ে থাকে তাহলে আমরা বলবো লঘু অনুপাত। যেমন উদাহরণ দিচ্ছি 1:3। তাহলে 1:3 বলতে কি বোঝায়, 1/3, অর্থাৎ নিচের দিকে যেটা আছে 1 is greater than 3। এই যে b এর মান যেটা ছিল, এখানে b এর মান 3 আর এখানে b এর মান কত হয়ে যাচ্ছে, 3, যেটা বেশি, তাই তো? আর যখন এটা বেশি হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলে থাকবো, লঘু অনুপাত। তাহলে এই যে প্রথম অনুপাতটা পেয়েছি তাহলে এটা কি হবে, লঘু অনুপাত। লঘু অনুপাত কেন, কেননা ভাগ করলে এটা কিন্তু একের থেকে ছোট হচ্ছে, ভাগ করলে এটা কি হচ্ছে, একের থেকে ছোট হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন আমরা 1 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 0, দশমিকের জন্য 0, 3 তিরিক্ষে 9, 1, দশমিকের জন্য 0, 3 তিরিক্ষে 9, 1, এইভাবে চলতে থাকবে।
তার মানে আমরা দেখতে পেলাম এখানে ভাগ করলে ভাগফল কিন্তু একের থেকে ছোট হচ্ছে। তার মানে একের থেকে ছোট যদি কোনো ভগ্নাংশ পাওয়া যায় তখন সেটাকে আমরা কি বলে থাকবো, লঘু অনুপাত হিসেবে ডিনোট করে থাকবো। বোঝা গেল? আচ্ছা দেখো নেক্সট, গুরু অনুপাতের কথা যদি আমরা চিন্তা করি তাহলে গুরু অনুপাত বলতে কি বোঝায়, ঠিক তার উল্টোটা। গুরু অনুপাত বলতে a is to b যদি থাকে তাহলে কি হবে, a by b। এখন এই a এর মানটা হচ্ছে b এর থেকে বড়, এটা হচ্ছে আমাদের জানার বিষয় এখানে, যে a এর যে মানটা রয়েছে সেই a এর মানটা কিন্তু b এর থেকে বড় হবে। আমরা উদাহরণস্বরূপ যদি একটা আমরা দেখি তাহলে বুঝতে পারবো সেটা কি। যেমন হচ্ছে 4:3 নিলাম, তাহলে এইটা কি আছে, এটার মান হচ্ছে a আর পরেরটার মান হচ্ছে b। তাহলে এক্ষেত্রে কোনটা বড় বলো দেখি, এই চারটা বড় আর চারটা কি হচ্ছে এ নিয়েছি, তার মানে এটা হচ্ছে আমাদের গুরু অনুপাত। এই অনুপাতটাকে আমরা কি হিসেবে ডিনোট করব, এই অনুপাতটাকে আমরা বলবো গুরু অনুপাত। তাহলে আমরা যদি প্রথম থেকে আবার ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে দুটো সমজাতীয় রাশির মধ্যে যে তুলনা তাকে আমরা বলে থাকি অনুপাত। তাকে আমরা কি বলে থাকি, অনুপাত। অনুপাত। তার মানে দুটো সমজাতীয় রাশির মধ্যে যদি তুলনা করা হয় তখন সেটাকে আমরা বলে থাকি অনুপাত। এবং অনুপাতের প্রথম পদটাকে বলে পূর্বপদ, পরের পদটাকে বলে উত্তরপদ, এবং মাঝে যে চিহ্নটা দেওয়া থাকে এটি ডিফাইন করা হয় যেটাকে বলা হচ্ছে অনুপাত বা ইজ টু। ঠিক আছে, ক্লিয়ার এ পর্যন্ত? এখন দেখো এটাকে দুই ভাগে ভাগ করা যায়, যদি এ আর বি দুটো সমান হয় তখন সেটাকে সাম্যানুপাত বলি, আর যখন আলাদা হয় তখন সেটাকে আমরা কি বলি, বৈষম্যানুপাত। তাহলে সমান হলে সাম্যানুপাত, অসমান হলে বৈষম্যানুপাত। এখন আমাদের বোঝার সুবিধার জন্য বৈষম্যানুপাতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় লঘু অনুপাত, পরেরটাকে বলা হচ্ছে কি গুরু অনুপাত। তাহলে লঘু অনুপাত বলতে কি বোঝায়, যখন সেই প্রথমটা অর্থাৎ নিচের দিকে যে সংখ্যাটা থাকে হরে যেটা থাকে সেটা যখন বড় হয় তখন সেটাকে আমরা বলি লঘু অনুপাত। আর যখন এখানে আমরা দেখতে পাচ্ছি যখন উপরের দিকের সংখ্যা বা লবটা বড় হয় তখন সেটাকে আমরা বলে থাকি গুরু অনুপাত। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো তাহলে আমরা কিন্তু অনেকখানি অঙ্ক আমরা কমপ্লিটলি করে ফেলেছি। এখানে এক দিয়ে দেওয়া আছে a by b যেটা বলা আছে আমি কিন্তু সেভাবেই বললাম, এবং তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি a by b আকারে লিখে বোঝালাম। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু আমাদের গুরু অনুপাত এবং লঘু অনুপাত কিন্তু কমপ্লিটলি পড়া হয়ে গেছে। এখন আরেকটা টপিক থাকে সেটাকে বলা হয় ব্যস্ত অনুপাত। আরো দুটো আছে, একটাকে ব্যস্ত অনুপাত বলে, একটাকে বলা হয় যৌগিক অনুপাত। তো এই দুটো কনসেপ্ট আমরা আজকে শিখে যাব, এর পাশাপাশি কিছু অঙ্ক করবো যাতে করে আমাদের বুঝতে এই চ্যাপ্টারটা আরো সহজ হয়ে ওঠে। তো প্রথমত ব্যস্ত অনুপাতের কথা যদি বলতে হয় তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ব্যস্ত অনুপাত আসলে জিনিসটা কি। তাহলে ব্যস্ত অনুপাত বলতে কি বোঝায়, ব্যস্ত অনুপাত এটা কিন্তু খুবই একটা সহজ বিষয়। তুমি জাস্ট একবার যদি অঙ্কটা প্র্যাকটিস করো তোমার জন্য এটা খুবই সহজ হয়ে যাবে, আমি কথা দিচ্ছি তোমাকে। দেখো প্রথমত আমরা যদি a is to b একটা অনুপাত নিই তাহলে এই অনুপাত এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কি হবে, ব্যস্ত অনুপাত বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে b is to a। ভালো করে লক্ষ্য করো, a is to b ছিল অর্থাৎ এটা কি ছিল পূর্বপদ, বিটা কি ছিল উত্তরপদ। এখন এই যে পূর্বপদ ছিল পূর্বপদটা চলে গেছে কোথায়, এইদিকে উত্তর পদে। পূর্বপদটা এখন কোথায় আছে, উত্তর পদের দিকে। আর উত্তর পদটা এখন কোথায় আছে, এই যে উত্তর পদটা কোথায় এখন পূর্ব পদের দিকে, পূর্ব পদের দিকে। বোঝা গেল? আরেকবার বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। পূর্বপদ যেটা ছিল সেই পূর্বপদটা এখন উত্তর পদে চলে গেছে, আর যেটা উত্তর পদে ছিল সেই উত্তর পদটা এখন পূর্ব পদে চলে এসেছে। বা বেসিক আইডিয়া বলতে গেলে a is to b যদি হয় তাহলে b is to a হচ্ছে তার ব্যস্ত অনুপাত। তাহলে আমরা দুটো উদাহরণ নিই, উদাহরণ নিলে কিন্তু আমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো প্রথম যে উদাহরণটা আমরা নিচ্ছি তাহলে সেটাকে দেখো, বলছি 1:2 এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কি হবে বলো। তাহলে 1:2 মানে কত উল্টে যাবে, 2:1। ব্যাস, 1:2 এর জন্য কি হবে 2:1। আবার লিখি আমরা 4:5 যদি থাকে তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে বলো দেখি, 5:4। জাস্ট এটাকে উল্টিয়ে দিলেই তো আমাদের অনুপাত কমপ্লিট। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো, ব্যস্ত অনুপাত যদি জানা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে যৌগিক অনুপাত। এই যে এখানে কয়েকটা ব্যস্ত অনুপাতের কথা বলা আছে, যেমন হচ্ছে কি লক্ষ্য করো 2:3 এর ব্যস্ত অনুপাত কত হচ্ছে 3:2। 2:2 এর ব্যস্ত অনুপাত হচ্ছে কি 3:2, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যস্ত অনুপাতের কথা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে।
এখন আরো একটা পয়েন্ট আমরা পড়বো, সেটা হচ্ছে কি যে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলতে কি বোঝায়। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলতে কি বোঝায় আমরা আগে খাতা কলমে করি, তাহলে কিন্তু আমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো মূলত যৌগিক অনুপাত এটাকে আমরা মিশ্র অনুপাতও বলে থাকি, মিশ্র অনুপাত। তো যৌগিক অনুপাত মিশ্র অনুপাত বলতে কি বোঝায় আমরা বুঝতে পারছি, এখানে মিনিমাম দুটো অনুপাতের কথা বলা হবে। অর্থাৎ যোগ করতে গেলে তো কটা লাগে, একটা না দুটো, মিনিমাম দুটো লাগে না? তাহলে এই যে দুটো লাগবে, এই দুটো মিনিমাম দুটো অনুপাত লাগবে, যেহেতু আমরা অনুপাত নিয়ে আলোচনাটা করছি। তাহলে এখানে কি হচ্ছে না, তো একটা অনুপাত নেওয়া আছে a:b এবং অপর একটা অনুপাত নেওয়া আছে c:d। তো এদের কি করতে হবে, এদের মিশ্র অনুপাত যদি আমরা লিখি, তাহলে মিশ্র অনুপাত হবে a ইন্টু সি ইজ টু ডি ইন্টু বি। ভালো করে যদি লক্ষ্য করো, কি করলাম, প্রথমে পূর্ব পদগুলো পূর্ব পদে গুণ করলাম, আর উত্তর পদগুলো উত্তর পদে গুণ করলাম। বোঝা গেল? দেখো, এখানে a is to b ছিল, এখানে c is to d ছিল। তাহলে প্রথমে পূর্বপদ আছে a, আর এখানে পূর্বপদ কি আছে c। তাহলে a আর c গুণ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মিশ্র অনুপাতের পূর্বপদের থেকে গেল। আর b এরটা যেটা আছে আর এখানে d এরটা যেটা আছে, b আর d দুটোকে মিলে আমরা উত্তর পদে লিখে দিলাম, আর মাঝে কি রয়েছে, is to সাইন। তাহলে এটাই হচ্ছে আমাদের মিশ্র অনুপাতের অঙ্ক। এখন দুটো উদাহরণ নিই, তাহলে আমাদের কিন্তু আরো বেশ এই বিষয়টা কমপ্লিটলি হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথম যে উদাহরণটা নিচ্ছি সেটা হচ্ছে 1:2 এবং 3:2 এর মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কত হবে দেখো, তাহলে পূর্বপদ কোথায় আছে, পূর্বপদ হচ্ছে 1 আর এখানে 3, তাহলে 1 গুণ 3 ইজ টু কি আছে 2 গুণ 2, তাহলে 2 গুণ 2, তাহলে কত পাচ্ছি 3 একে 3 আর 2 দুগুণে 4। তাহলে এই যে অনুপাতটা পেলাম, এই অনুপাতটাকে আমরা কি বলে থাকি, অনুপাতটাকে বলে থাকবো মিশ্র অনুপাত অথবা যৌগিক অনুপাত। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আরেকটা উদাহরণ নিয়ে, এখানে দুটো দেওয়া আছে, আমরা চাইলে তিনটে ইউজ করতে পারি। যেমন 1:4, 3:2 এবং 5:2 এর মিশ্র অনুপাত। তাহলে এদের মিশ্র অনুপাত যদি আমরা লিখি, এর নয় তাহলে এর দের হবে। ঠিক আছে, তাহলে এদের মিশ্র অনুপাত যদি আমরা লিখি, তাহলে কি পূর্বপদে কি কি আছে, 1 আছে, 3 আছে আর 5 আছে। তাহলে 1 গুণ 3 গুণ 5 ইজ টু কি আছে ওই পাশে 4 2 2, তাহলে 4 গুণ 2 গুণ 2, তাহলে কত হচ্ছে দেখো, ভালো করে যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে হচ্ছে 3 একে 3, 3 5 15, তাহলে এখানে কত পেয়ে গেলাম 15 ইজ টু। আবার যদি আমরা এই পাশে দেখি, তাহলে 2 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে কত উত্তর হচ্ছে, এই উত্তরটা হচ্ছে 16। তাহলে 15 ইজ টু 16, এটা কিন্তু আমাদের এখানকার অঙ্ক। তাহলে এই যে মিশ্র অনুপাতের অঙ্কটা করেছি আমরা, তো এটা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। এই যে লক্ষ্য করো, বলেছে a:b এবং c:2 যদি হয় d হয়, তাহলে অনুপাত হচ্ছে acbd। acbd, এই যে এখানে ভালো করে লক্ষ্য করো, a এর সাথে c সেটাকে আমরা পূর্বপদে রেখেছি, আর b এর সাথে d সেটাকে আমরা উত্তর পদে রেখেছি। বোঝা গেল? তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তুমি যদি জাস্ট একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু এগুলো তোমাদের জন্য খুবই সহজ বলে মনে হবে। এবার আমরা এখান থেকে একটা দুটো কিছু অঙ্ক করি, যাতে করে আমাদের বুঝতে আরো সুবিধা হয়। তো এখানে আমরা প্রয়োগ নাম্বার 1 করব, যাতে করে আমাদের সুবিধা হয়। দেখো, তাহলে 7:5 যেটা তোমাদের দেওয়া আছে, এটা হচ্ছে পেজ নম্বর কত, 78। তো 78 পেজের যে অঙ্কটা রয়েছে সেটা লক্ষ্য করো। প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা হচ্ছে 7:5। তাহলে এক্ষেত্রে প্রথম পদটাকে কি বলবো, 7টাকে বলবো পূর্ব পদ এবং 5টাকে আমরা কি বলবো, উত্তর পদ। তাই তো, পূর্ব পদ এবং উত্তর পদ আমরা ডিফাইন করে নিলাম। এখন এই যে বৈষম্য অনুপাতের কথা চিন্তা করছো, তো এটা অনুপাতটা কি, সমানুপাত, বৈষম্যানুপাত না বৈষম্যানুপাত, এটা আমাদেরকে ডিফাইন করতে হবে। তো 7:5 দেখতে পাচ্ছ, 7 আর 5, আমরা যদি একটু সিম্পলি করতে চাই, তাহলে এটাকে a:b আকারে আমরা মেনশন করতে পারি। তাহলে a মানে কত পাচ্ছি 7, b মানে হচ্ছে 5। তো এই দুটো কি সমান, তো সমান নয়। তো সমান না থাকলে সেগুলো কি বলবো আমরা, বৈষম্যানুপাত। কি বলবো সেটাকে, বৈষম্যানুপাত।
আর যেহেতু সমান নয় তাহলে আমরা কি দেখেছিলাম, ভালো করে লক্ষ্য করো, যে যদি সেটা বৈষম্য অনুপাতের মধ্যে পড়ে তাহলে সেটা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটাকে কি বলে লঘু অনুপাত আর একটাকে বলা হয় গুরু অনুপাত। তো এই জিনিসটা এবার আমরা এখানে ডিফাইন করে দেখবো যে আসলে কি হচ্ছে। তো বৈষম্য অনুপাত যখন হয়েছে তার মানে বৈষম্য অনুপাত এখানে আমাদের কমপ্লিটলি হয়ে গেল। এখন যে কাজটা হচ্ছে লঘু অনুপাত না গুরু অনুপাত এটা আমাদেরকে দেখা। তো এই দেখার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো 7 আর 5, তাহলে এটাকে তো আমরা ইস্টু আকারে লিখতে পারি। তাহলে 7:5 লিখলে কি হবে 7/5। তাহলে দেখো উপরেরটা যদি বড় হয়, তাহলে উপরেরটা যদি বড় হয় তাহলে আমরা কি করতে বলেছিলাম, উপরেরটা যদি বড় হয় তাহলে আমরা বলেছিলাম সেটা হচ্ছে গুরু অনুপাত। তার মানে উপরেরটা বড় হলে সেটা গুরু অনুপাত। এই যে এখন লক্ষ্য করো, এই যে এখানে নিচের দিকে যে উপরেরটা যদি বড় হয়, এটা যদি বড় হয় তাহলে সেটাকে আমরা কি বলে থাকবো, সেটাকে আমরা বলবো গুরু অনুপাত। ওকে, কমপ্লিট। ঠিক আছে। এবং এর ব্যস্ত অনুপাত কি বলেছে, এর ব্যস্ত অনুপাত কি হবে, তাহলে 5:7। এর উল্টিয়ে দাও, 7:5 ছিল, ওটা হয়ে গেল 5:7। কমপ্লিট। ওকে, নেক্সট 6:6। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে কি হবে, 6 কেটে গেলে, ভালো করে দেখো পরে কেটে দিচ্ছি, 6:6 কি দাঁড়াচ্ছে এখানে, তার হচ্ছে 6/6 সমান 1/1। কেন, 6 কে 6 দিয়ে ভাগ করলে একই হয়, 1 কে 1/1 লেখা যায়। তো এটা কি অনুপাত, এটা হচ্ছে সাম্যানুপাত। এটা হচ্ছে সাম্যানুপাত। তো লঘু গুরু কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু ওটা সাম্যানুপাত অর্থাৎ দুটো সমান। আচ্ছা, এর ব্যস্ত অনুপাত কি হবে, তাহলে উল্টে দাও, 6:6 যেমন ছিল তেমনই থেকে গেল, তাই তো। আচ্ছা, একদম। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কে যদি আমরা খেয়াল করি, বলেছে 1:4। তাহলে প্রথমে হচ্ছে গুরুপদ আর পরেরটা হচ্ছে উত্তর পদ। তাহলে এই দুটো কি মিল আছে, a is to কি a equal to b আমরা লিখতে পারবো না, কখনোই না। তো যেহেতু লিখতে পারবো না সেহেতু এটা কি হবে, এটা হবে বৈষম্যানুপাত। এটা হচ্ছে বৈষম্যানুপাত। ওকে, কমপ্লিট। আচ্ছা, নেক্সট। এখন আমরা গুরু অনুপাতের কথা যদি আমরা বলি তাহলে গুরু অনুপাত কি হবে, বৈষম্য অনুপাত হলে আমরা বলেছিলাম সেটা কি হবে, বৈষম্য অনুপাত যখনই হবে সেটা গুরু না হলে লঘু হবে। তো নিচে যদি বড় থাকে তাহলে সেটাকে আমরা কি বলেছিলাম, লঘু অনুপাত। লঘু অনুপাত। আর এটার উল্টোটা কি হবে, অনুপাত হচ্ছে 4:1, অর্থাৎ বিপরীত বা ব্যস্ত। কখনো ব্যস্ত বলে কখনো বিপরীত বলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 9:2 এর জন্য কি হবে, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো। তোমরা আমাদের কমেন্ট করে জানাও অ্যান্সারটা, যাতে করে আমি বলতে পারি যে তোমরা আসলে কি শিখতে পেরেছো কি পারোনি, বা কেমন হচ্ছে তোমরা একটু নিজের প্র্যাকটিস করে দেখাও। আমি পরের অঙ্কটা করে দিই। কথা আছে 7:5, 1:4, 9:2 এর যৌগিক অনুপাত। তার মানে আমাকে যৌগিক অনুপাতটা বের করতে হবে। তাহলে যৌগিক অনুপাত কি করে বের করে, যৌগিক অনুপাত বের করার নিয়ম হচ্ছে পুরো পদগুলো পূর্ব দিকে গুণ। তাহলে পূর্ব পদগুলো কি হবে, পূর্ব দিকে গুণ হয়ে যাবে। তাহলে 7, আচ্ছা এখানে করি 7 গুণ 1 গুণ 9 ইজ টু, উত্তর পদ কি আছে 5 গুণ 4 গুণ 2। দেখো কেমন আছে, তাহলে 7×9 = 63। 7×9 এখানে কি পাচ্ছি 63। তাহলে 5×4 = 20, 20×2 = 40। তো এই যে অনুপাতটা পেলাম, এই যে অনুপাতটা পেয়েছি, এই অনুপাতটা কি দুটো মিল আছে এর মধ্যে, দুটো সমান আছে না, কখনোই নেই। আর যেহেতু সময় নেই তার মানে এই অনুপাতগুলোকে আমরা কি হিসেবে নোট করবো, এটাকে আমরা বলবো বৈষম্য অনুপাত। বৈষম্যানুপাত। ওকে, আচ্ছা নেক্সট। তাহলে বৈষম্য অনুপাত হলে আমরা কি বলেছি, হয় লঘু হবে নাহলে গুরু হবে। কি হবে, না তো প্রথমে সংখ্যাটা কি বড় আছে, বড় থাকার জন্য কি হবে, গুরু অনুপাত। গুরু অনুপাত। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যদি বলি গুরু অনুপাতের পর এখানে যদি দেখি ব্যস্ত, তাহলে ব্যস্ত অনুপাতটা কি হবে, 63:40 হয়েছে, তার মানে কি হবে 40:63 হয়ে গেল। তাহলে এইভাবে আমাদেরকে এই অঙ্কগুলো কিন্তু করতে হবে। আর এটা কিন্তু খুবই সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার তুমি অঙ্কগুলো করলে প্রত্যেকটা অঙ্ক যদি বুঝে যাও তোমার জন্য এটা এক চ্যাপ্টার একদম সহজ। এবং মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত হয়তো তোমাকে এই চ্যাপ্টার নাও করতে হতে পারে, করা নাও লাগতে পারে তুমি। ঠিক আছে। তো আজকে আমরা বেসিক যে কিছু আইডিয়া ছিল কিভাবে অঙ্কগুলো করতে হয়, অনুপাত সমানুপাতের যে বেসিক কম্পোনেন্ট সেগুলো আমরা কিভাবে ডিফাইন করব, বা সেই বেসিক আইডিয়া গুলো নিয়ে কিভাবে এই চ্যাপ্টার শুরু করতে হয় সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা আজকে আশা করি পেয়েছি, বা তোমরা পেয়েছো। সুতরাং আমরা পরবর্তীতে আবার পরবর্তী যে চ্যাপ্টার গুলো আছে সেখানে অনুশীলনে কি করে সমাধান করতে হয়, এখানে যে অনুশীলন অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে 5.1, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত অঙ্কগুলো জানবো। ঠিক আছে। তো আজকের ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে তোমাদের প্রিপারেশন নিতে থাকো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।